বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমাদের ডিসকভারি ফোকাস অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি জনাব সেকান্দার আলী মনি, বাংলাদেশ লেবার পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন যাবৎ পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার উপরে কাজ করে আসছেন। আজকে আমরা তার কাছে জানতে চাইব বিশ্ব পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কী। এই ব্যাপারে আমরা স্যারের মতামত জানতে যাচ্ছি। ধন্যবাদ ডিসকভারি টেলিভিশনকে আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ডিসকভারি টেলিভিশনের কলকৌশলী যারা এখানে উপস্থিত আছেন আমার সাথে সকলকে, এবং যারা দেশ বিদেশ থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার এবং আমার দল বাংলাদেশ লেবার পার্টি ও আমার জোট সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটা বিশেষ দিবসে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেটা হলো বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশের সাথে বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা জানেন বিশ্ব পরিবেশ বলতে শুধু বাংলাদেশের পরিবেশকে বোঝায় না, এটা সারা বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশের সমন্বয়কে আমরা বুঝিয়ে থাকি। এই উপলক্ষে আমরা জাতিসংঘের মাধ্যমে একটা সংগঠন বা অর্গানাইজেশন করেছি, সেটা হচ্ছে যে জাতিসংঘ দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর। তো এখন জাতিসংঘ এবং আন্তর্জাতিকভাবেতে এই দুর্যোগ ব্যবস্থাপনা বা পরিবেশ রক্ষার্থে অনেক কমিটি হয়ে গেছে, যেগুলো জাতিসংঘের বাহিরে। যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশ্ব পরিবেশ এটা একটা বড় ব্যাপার, বড় বিষয়। আর পরিবেশের কথা বলতে গেলে আমাদের যার যার দেশ থেকেই মূলত আমাদের এই পরিবেশের উপর কাজ করতে হবে। আজ দেখেন পরিবেশের অনেক সেক্টর, এটা একটা বিশাল বড় ব্যাপার। আজ দেখেন আমাদের নদ নদীতে পানি নাই। এই যে আমরা ভাটার দেশে বাস করি, এখন যদি আমাদের ওজনে কোনো দেশ থাকে, তারা যদি সেই সব জায়গায় তাদের নদ নদীগুলোতে বাদ দিয়ে দেয়, তাহলে দেখবেন যে আগামী 20 বছরে আমরা আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। এখানে পরিবেশের একটা ব্যাপক প্রভাব পড়বে। আবার দেখেন জলবায়ু যেটা যেটা পরিবেশ যেটা জলবায়ুর উপর যেটা ডিপেন্ড অন, সেটা আমরা দেখছি যে বিশ্বের অনেক দেশে আছে অনেক বড় বড় নদীতে বাদ দিয়ে দিছে। তো এই বড় বড় নদীসমূহে বাদ দেওয়ার পরে বাদ দেওয়াতে হয়েছে কি, বিশ্ব পরিবেশের উপরের একটা বিরূপ প্রক্রিয়া পড়েছে। এবং এই বিরূপ যে প্রতিবন্ধকতা, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হলে আমাদের একযোগে বিশ্বের সমস্ত দেশসমূহকে একযোগে কাজ করতে হবে। আপনি দেখেন সাধারণ একটা পলিথিন আমাদের দেশে, এই পলিথিনটা পরিবেশের কত ক্ষতি করে। এই পলিথিন যে মাটিতে পড়ে সেই মাটিতে কোনো শস্য উৎপাদন হয় না। তা পলিথিন একটা সামান্য একটা দামের জিনিস, এটাকে আমরা অবহেলা করে এটা আমরা ফেলে দিই, রাস্তাঘাটে ফেলে দিই। আর রাস্তাঘাটে ফেলে দেওয়ার পরে এটা দেখা যায় কি, এটা একসময় যে ফসলের জমিতে যে লাগে, তা ফসলের জমিতে যে পড়াতে যেখানেই পড়বে সেখানে আর ফসল হবে না। তা এর জন্য আমাদের সরকার কি করছে, একটা আইন করছে যে আপনারা কেউ পলিথিনের ব্যাগ ইউজ করবেন না, আর যদি কেউ ইউজ করেন তার সাথে সাথে এটা ডাস্ট করে জ্বালায় পোড়ায় দিবেন, যেন এটা অবশিষ্টটা না থাকে। তা আমরা তো সেইটা করি না। আমরা সবাই দেখেন পলিথিন ব্যবহার করি, আর ডাস্টবিনে যেয়ে দেখেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পলিথিন জড়ো হচ্ছে, সেগুলো আমাদের ফসলের জমিতে চলে যাচ্ছে। এই ছোট্ট একটা উদাহরণ দিলাম। এরকম ধরেন আমাদের পার্শ্ববর্তী চীন, ভারত, আন্তর্জাতিকভাবে যেটা পরিবেশের উপর যেটা প্রভাব পড়তেছে, আমাদের আন্তর্জাতিক নদীসমূহ, আমাদের দেখেন পদ্মা নদী পরিপূর্ণ চর পড়ে গেছে, মেঘনা, কর্ণফুলী সব নদীগুলোর একই অবস্থা। তার কারণ কি, আমরা আছি ভাটার দেশে। ওজন থেকে যেসব নদীগুলোতে বাদ দিয়ে দিচ্ছে চীন এবং ভারত, এগুলো যদি ছেড়ে না দেওয়া হয়, এগুলো যদি আন্তর্জাতিক লবি মেনটেনেন্স করে তাদের সাথে আলাপ আলোচনা করে যদি এই পানির সুরাহ না করা হয়, তাহলে আমি আগেও বলেছি, আরেকবার বলতেছি যে আগামী 20 বছরে এই দেশ মরুভূমি হয়ে যাবে।
অতএব আমাদের দেশ যখন কোনো নদ নদী থাকবে না, যখন পুরোটা চর পুড়ে যাবে, কোনো এক সময় চীন আর ভারত যদি তাদের বাঁধগুলো সব নদীর থেকে ছেড়ে দেয়, তাহলে এ দেশের উপর 6 ফিট পানি থাকবে, কম করে পুরো দেশের উপর 6 ফিট পানি থাকবে। তাহলে কি হলো, আমাদের দেশটা সম্পূর্ণ পানির নিচেই পড়ে যাবে। কিসের জন্য? শুধু পরিবেশের বিঘ্নতার জন্য। কারা করেছে এইটা? চীন এবং ভারত ধরেন বড় বড় বাঁধ দিচ্ছে তাদের ওজান থেকে তাদের নদীগুলোতে, হ্যাঁ, যার জন্যে আমাদের এই নদীগুলো আজ মারা যাচ্ছে। এইরকম প্রতিটা ব্যাপারেই, প্রতিটা ক্ষেত্রেই আপনি দেখেন, সুন্দরবনের দিক তাকায় দেখেন, হ্যাঁ, আমাদের সুন্দরবনে আগে যে জীব বৈচিত্র্য আমরা ছোটোবেলায় দেখেছি, আর এখন সুন্দরবন, সেই সুন্দরবন আর এখন নাই। এখানে এই সুন্দরবনে কোনো প্রাণী নাই বললেই চলে, 2-4টে গুণাগাতা প্রাণী, বাঘ, হরিণ টরিণ দেখা যায়। হ্যাঁ, আমরা ছোটোবেলায় দেখেছি এই সুন্দরবন ভরপুর থাকতো বাঘ এবং হরিণী, অন্যান্য বন্য প্রাণীতি। সেখানে এখন গাছপালা হচ্ছে না। এই গাছপালা হচ্ছে না, এর কারণটা কি? এই গাছপালা না হওয়ার কারণ হচ্ছে যে ব্যাপকভাবে পরিবেশের চাপ আছে এই সুন্দরবনের উপর পড়তেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আমরা যদি না কমাই, বিভিন্ন গ্যাস, যে মিল কলকারখানার থেকে যে গ্যাস উৎপাদন হচ্ছে, এই গ্যাসটাকে যদি আমরা কন্ট্রোল না করি, হ্যাঁ, এই যে আমাদের দেশে ধরেন ইটের ভাটায় যে প্রচুর পরিমাণ ধোঁয়া হয়, কালো ধোঁয়া হয়, এটা আমাদের পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এবং শুধু ইটের ভাটা নয়, প্রতিটা ক্ষেত্রেই, হ্যাঁ, বিশ্বব্যাপী যেসব দেশে শিল্পায়ন হচ্ছে, যেসব দেশে শিল্প উন্নত দেশ, তাদের ইন্ডাস্ট্রিগুলোর থেকে যে নির্গম বের হচ্ছে, সেটা ধরেন বিশ্ব পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ঢাকার বাতাস আর গ্রামের বাতাস একই রকম না। আপনি দেখবেন যে ঢাকার বাতাসকে যদি আপনি পরীক্ষা করে দেখেন, এখানে যেসব গাড়ি ঘোড়ার যেসব কালো ধোঁয়া পরে ঢাকার আবহাওয়াকে, বাতাসকে যে পরিবেশ নষ্ট করে রাখছে, এটা আপনি ঢাকার বাতাসকে পরীক্ষা করলে আপনি জানতে পারবেন যে এর ভিতর কী আছে। তাই যদি আপনি একবার দেখেন, তাহলে আপনি ঢাকায় আর বসবাস করতে চাবেন না। আপনি যাবেন সুদূর কোনো গ্রামে যে বসবাস করতে, যেখানে আপনার পরিবেশ রক্ষণ বায়ুমণ্ডল বিরাজমান। তো এখন কথা হচ্ছে যে এইরকম পৃথিবীর এটা হচ্ছে কেন? এটা আমাদের কলকারখানা, গাড়িগুলোর থেকে যে পর্যাপ্ত পরিমাণ কালো ধোঁয়া হচ্ছে, কলকারখানার থেকে যেসব কালো ধোঁয়া বেরোচ্ছে, যার জন্য এই পরিবেশ নষ্ট হচ্ছে। এ তো আমাদের এখানে তো শিল্পায়ন না। আপনি শিল্প উন্নত দেশসমূহে ব্যাপকভাবে যেসব পরিবেশের উপর তাদের যে বর্জ্য এবং তাদের যে কালো ধোঁয়া বা তাদের যে অন্যান্য যেসব পরিবেশ প্রতিবন্ধী যেসব জিনিসপত্র তাদের কলকারখানার থেকে বেরোচ্ছে, সেটা বিশ্ব পরিবেশ রক্ষায় মারাত্মকভাবে হুমকি হয়ে দেখা দিচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা পরিবেশ রক্ষায় অনেক কমিটি করা হয়েছে, অনেক সমিতি করা হয়েছে। এগুলো হচ্ছে যে আমেরিকা, কানাডা বা ইউরোপের শিল্প উন্নত দেশসমূহের দেশেরা এরা সদস্য। এটার পরে বছরে 2-3 বার আলাপ আলোচনা হয়, কিন্তু ওই আলাপ আলোচনা পর্যন্তই ঠিক মানে শেষ হয়ে যায়। এটার ব্যাপক কোনো আমরা প্রতিফলন আমরা দেখতে পাই না। তা আমি মনে করি যে পরিবেশ যেটা আন্তর্জাতিকভাবেতে এবং দেশীয়ভাবেতে, দুইভাবেতেই পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক লবি মেনটেন্যান্স করে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আমাদের দেশের জাতীয়ভাবেতে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করব। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের পরিবেশ, আমরা যদি যার দেশের পরিবেশ রক্ষা যার নিজেরা না করি, তাহলে আন্তর্জাতিকভাবে কোনো দিন পরিবেশ রক্ষা হবে না। তো আমাদের উচিত, আমাদের জনগণের এবং সরকারের এটা যৌথভাবে কাজ করতে হবে। এটা শুধু সরকারের একার পক্ষে এই পরিবেশ রক্ষা করা সম্ভব না। এই পরিবেশ একটা বিশাল বড় ব্যাপার। এটাকে রক্ষা করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এনজিওগুলোকে আগে আসতে হবে এবং বিভিন্ন সোসাইটি সমাজকে আগে আসতে হবে, সুশীল সমাজকে আগে আসতে হবে, ইভেন সর্বোপরি দেশের জনগণকে আগে আসতে হবে এই পরিবেশ রক্ষা করতে হলে। এবং আমরা আশা করব যে আমাদের দেশ আগের চেয়ে অনেকটা পরিবেশ সংরক্ষণে অনেক কাজ করতেছে এবং আগামীতে আমরা আরও বেশি করে পরিবেশ রক্ষায় কাজ করব, এই আশা আমি ব্যক্ত করছি। আমি আপনার থেকে জানতে চাচ্ছি, আমাদের পরিবেশ রক্ষার্থে আমাদের করণীয় কি, এই ব্যাপারে আপনার সুস্পষ্ট মতামতটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি বলেছেন যে এর প্রতিকার এবং উপায়। আমি তো পূর্বেই বলেছি যে এর প্রতিকার এবং উপায় হচ্ছে যে আন্তর্জাতিকভাবে খুব একটা বেশি আপনি লাভবান হবেন না,
যার যার তার দেশ থেকেই এই পরিবেশ রক্ষা করতে হবে, এবং এই পরিবেশ রক্ষা করতে হলে এই সেক্টরগুলোকে আগে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কোন সেক্টরে আমাদের পরিবেশ পরিবেশ নষ্ট হচ্ছে, এবং সেই সেক্টরগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। এবং এই দেখেন আমাদের সূর্যের যে তাপ, হঠাৎ করে আমরা মনে হয় দীর্ঘ জীবনে, আমি আমার প্রায় 65 বছর জীবনে আমি এত তাপ দেখি নাই যে বাংলাদেশের এত ডিগ্রি 34, 35, 36 ডিগ্রি ফারেনহাইট আমাদের এখানে তাপমাত্রা। এটা সৌদি আরব, বা আরব দেশগুলোতে আমরা দেখেছি, এটা এখানে দেখিনি। হঠাৎ করে আমরা এটা দেখতেছি। এটা একটা পরিবেশের প্রতিফলন। হ্যাঁ, তো এটা আন্তর্জাতিকভাবেতে এগুলো আমাদের রক্ষা করতে হবে, আন্তর্জাতিক ফর্মে এগুলো আমাদের আলোচনায় তুলতে হবে। আমাদের এখানে যখন তাপমাত্রা দেখেন, আরব দেশগুলোতে তখন বৃষ্টি, ঝড়, বন্যা, পানি বয়ে যাচ্ছে সেখান থেকে। হ্যাঁ, তো এটা আন্তর্জাতিকভাবেতে আমাদেরকে এটা সংরক্ষণ করার একটা প্রচেষ্টা চালায় যেতে হবে। আর দেশীয়ভাবেতে যেটা আমি আগেই বললাম যে পলিথিনের মতো ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে, আপনি দেখেন, আপনি কানাডাতে যদি যে একটা কলা খেয়ে আপনি ছোলাটা রাস্তায় ফেলে দেন, তাহলে আপনাকে সাথে সাথে পুলিশ ধরে জরিমানা করে দেবে। আপনি ইউরোপের কোনো দেশে যদি একটা কালো ধোঁয়া আপনার গাড়ি থেকে বেরোয়, তাহলে সাথে সাথে পুলিশ ধরে আপনাকে অনেক টাকা, অনেক ডলার জরিমানা করে দেবে। এটা যদি দ্বিতীয়বার হয় তো আপনার গাড়ির চেয়ে বেশি হয়ে যায়, গাড়ির দামের চেয়ে জরিমানার হারটা বেশি হয়ে যেতে পারে। তো এইরকম যেসব সেক্টরগুলো আমাদের এখানে আছে, সেই সেক্টরগুলোকে আমাদেরকে করতে হবে। আর আরেকটা হচ্ছে যে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় যে জিনিসটা, এটা হচ্ছে যে আমাদের গাছপালা সব কাটিয়ে আমরা শেষ করে দিচ্ছি। এই গাছপালা যেন আর না কাটা হয়, এগুলো যেন পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে গাছ লাগানো। হ্যাঁ, তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গাছ লাগানোর জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন এবং বন বিভাগকেও বিশেষ তাগিদা দিয়েছেন। হ্যাঁ, তো আমরা আশা করব যে আমরা আভ্যন্তরীণভাবে সরকারের পাশাপাশি আমরা ব্যাপক জনগোষ্ঠী আমরা পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করব। আর আগামীতে এই পরিবেশ রক্ষায় যেন বিশ্ব নেতৃবৃন্দের সাথে আমাদের লবিস্টরা যেন একটু বেশি করে কাজ করে, যোগাযোগটা একটু বেশি রক্ষা করে বিশ্ব পরিবেশে যেন আমাদের অবদান থাকে, সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডিসকভারি টেলিভিশনকে, এবং সাথে সাথে আমার এই অনুষ্ঠান যারা দেশ বিদেশ থেকে দেখলেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আবারও কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা আবারও কোনো নতুন বিষয় নিয়ে আমন্ত্রণ জানাবো। দর্শকবৃন্দ, এখানে আমরা শেষ করছি ডিসকভারি ফোকাস অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।